হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং নতুন সরকার এসেছে, নতুন সরকার কিন্তু তোমাদের জন্য খুব দারুণ দারুণ ঘোষণা করেছে। তোমরা সকলেই গতকাল দেখেছো যে সরকারি চাকরির বয়স সীমা কিন্তু 5 বছরের জন্য ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 বছর আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাদের একটুর জন্য পরীক্ষার বয়স সীমা পার পার হয়ে গেছে বা একটুর জন্য তোমাদের মনে হচ্ছে যে আমরা আর পারবো না, তারা কিন্তু একদম হাল ছেড়ো না, তারা আবারও তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে শুরু করে দাও। কেননা 5 বছরের গ্যাপ মানে তোমরা এক্সট্রা 5 বছর সময় পাচ্ছ পরীক্ষাতে বসার জন্য। এবং কে বলতে পারে এই এক্সট্রা 5 বছর যদি তোমরা তো ঠিকঠাক ভাবে প্রস্তুতি নাও, তোমাদের একটা সুযোগ বা একটা চান্স কিন্তু থেকে যেতে পারে। তো আর দেরি নয়, এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। এবং সামনে খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো এক এক করে আসতে রয়েছে। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, কনস্টেবল বলো, এসআই বলো, ডাব্লিউবিপিএসসি কে সংশোধন করা হবে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কারণ পিএসসির মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল। তো সেই পিএসসিরও অনেক পরীক্ষা দেখো, তোমরা যদি রিসেন্টলি দেখতে থাকো তো প্রচুর পরীক্ষার রেজাল্ট এবং ধীরে ধীরে নোটিফিকেশনগুলো আসতে চলেছে। তো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ সামনেই রয়েছে। তো সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি, শুধুমাত্র একটা বা দুটো পরীক্ষা নয়। যে ধরনের প্রশ্ন আমি এখানে রাখছি 40টি করে প্রশ্ন উত্তর, শুধুমাত্র কোনো একটা বা দুটো পরীক্ষা নয়, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো, 40টি করে প্রশ্ন উত্তর থাকছে। আজকে আমরা ক্লাস নম্বর 5 করব। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় কবে? প্রশ্ন দেখবে, উত্তর করবে, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো, কেননা জিকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন দেখব, উত্তর করব, এবং সাথে আমি কিছু এক্সট্রা নোটস রেখেছি যাতে আনুষঙ্গিক তথ্য আরো জানতে পারো। তো বিশ্ব অ্যাথলেটিক্স ডে পালন করা হয়ে থাকে অপশানে 7ই মে। এবং এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল স্পোর্ট বিল্ডিং ব্রিজেস, ব্রেকিং ব্যারিয়ার্স। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, যদিও এটি কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা থাকে অপশন এ 8ই মে। এবং এবছরের থিম ছিল হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসিসড, সাপোর্টিং দ্য আনসিন। 3 নম্বর প্রশ্ন, ডিজিটাল নজরদারি এবং সাইবার জালিয়াতি নিয়ে করা প্রতিবেদনের জন্য 2026 সালে পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন ভারতীয় সাংবাদিক? পুলিৎজার পুরস্কার খুবই ইম্পর্টেন্ট একটি পুরস্কার। সেখানে 2026 সালে ডিজিটাল নজরদারি এবং সাইবার জালিয়াতি নিয়ে প্রতিবেদন করার জন্য কোন ভারতীয় সাংবাদিক সম্মানিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো, অপশন এ এবং বি দুজনে, অর্থাৎ আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা। অর্থাৎ সঠিক উত্তর অপশন সি, উভয়েই উভয়েই কি হয়েছেন? সম্মানিত হয়েছেন। দেখো, পুলিৎজার পুরস্কার সম্পর্কে একটু দেখবো। 1917 সাল থেকে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মূলত সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার জন্য এই পুরস্কার প্রদান করে। গোবিন্দ বিহারী লাল 1937 সালে সাংবাদিকতার জন্য প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পান। ঝুম্পা লাহিড়ী 2000 সালে তার ইন্টারপ্রিটার অফ মালাডিস এই বইটির জন্য পুলিৎজার পুরস্কার সাহিত্যে পেয়েছিলেন। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে 594 কিলোমিটার গঙ্গা এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোন রাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ এসআই সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস পাবে। থিওরি ক্লাস হয়ে গেলেই তার উপর থেকে মক টেস্ট, সেগুলোর অ্যানালাইজ করে দেওয়া হবে, এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো আমাদের সাথে এই নাম্বারে,
এছাড়া আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী কমপ্লিট তোমরা প্রস্তুতি পাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে অর্থাৎ ইস্টার্ন মোস্টে অবস্থিত রয়েছে? প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করবে। এখানে বলা হয়েছে ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে রয়েছে। যখন বলবে কোন রাজ্যের রাজধানী পূর্বে রয়েছে তখন উত্তর হয়ে যাবে অপশন এ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। ঠিক আছে, কোহিমা রাজধানীটি সব থেকে পূর্বে রয়েছে। কিন্তু যদি বলে ভারতের সব থেকে পূর্বতম বিন্দু বা স্থান কোনটি, দেখো দেখো ভারতের পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, এবং অরুণাচল প্রদেশ হচ্ছে পূর্বতম রাজ্য, আর রাজ্যের রাজধানী বললে কি হবে? কোহিমা। এবং অরুণাচল প্রদেশের রাজধানী হলো কি? ইটানগর। 6 নম্বর প্রশ্ন, দিল্লির কোন মনুমেন্ট থেকে 1857 সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন? 1857 সালের মহাবিদ্রোহেতে বাহাদুর শাহ জাফর কি করেছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেনাদের থেকে বাঁচতে নিচের কোন জায়গায় তিনি লুকিয়েছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুমায়ুনের কবর থেকে। দেখো দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অপরাধে ব্রিটিশরা তাকে রেঙ্গুনে অর্থাৎ বর্তমানে যেটা মিয়ানমার সেখানে নির্বাসিত করেন এবং সেখানেই পরবর্তীকালে তিনি মারা যান। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানী হাওড়া নদীর তীরে অবস্থিত রয়েছে? ভারতের কোন রাজ্যের রাজধানী হাওড়া নদীর তীরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ত্রিপুরা। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। তো এই আগরতলা এই শহরটি হাওড়া নদীর নামে হাওড়া নদীর তীরে অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে নিচের কোন উপকারটি পাওয়া যায়? চারটি অপশন, নিকোটিন, ডাটোরিন, অ্যাট্রোপিন, মরফিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে। ঠিক আছে, এবং এই মরফিন কিসে কাজে লাগে? ব্যথা নাশক। ঠিক আছে, ব্যথা নাশক ও ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দেখো আরো কিছু আমরা দেখে নেব একটু উপকার সম্পর্কে। কুইনাইন, কুইনাইন উপকারটি দেখো সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, যা ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক পাতা থেকে পাওয়া যায় এবং এটি স্নায়ুতন্ত্রের উত্তেজক হিসাবে ব্যবহৃত হয়। তারপর দেখো ডাটুরিন ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায়, যা হাঁপানির ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তারপর দেখো রেসারপিন সর্পকান্তা গাছের মূল থেকে পাওয়া যায় এবং উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন পরীক্ষায় এসে থাকে, খুব ভালোভাবে এগুলো দেখবে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, WHO এর তথ্য অনুযায়ী টিকার মাধ্যমে নিম্নোক্ত কোন ব্যাধিটি বিশ্বব্যাপী দূর করা সম্ভব হয়েছে? একসময় প্রচুর পরিমাণে মানুষ মারা যেত এই রোগ থেকে, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী অর্থাৎ গোটা পৃথিবী থেকে এই ব্যাধিটাকে দূর করা সম্ভব হয়েছে টিকার মাধ্যমে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুটি বসন্ত, যেটাকে আমরা কি বলে থাকি? স্মল পক্স। দেখো এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং এটি বিশ্বের প্রথম টিকা। 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO আনুষ্ঠানিকভাবে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করে এবং লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন,
মানবদেহের বৃহত্তম জয়েন্ট নিচের কোনটি? চারটি অপশন: কাঁধ, হাঁটু, কনুই নাকি হিপ। সঠিক উত্তর হবে অপশন বি, হাঁটু। হাঁটু হচ্ছে মানবদেহের বৃহত্তম জয়েন্ট। দেখো কত ধরনের জয়েন্ট রয়েছে একটু দেখে নেব। দেখো, কবজা সন্ধি অর্থাৎ হিঞ্জ জয়েন্ট। হাঁটু এবং কনুইয়ের জয়েন্টকে কবজা সন্ধি বলা হয়, কারণ এটি দরজার কবজার মতো শুধু একদিকে ঘোরে। তারপর দেখো বল ও সকেট সন্ধি। কাঁধ এবং হিপ অর্থাৎ কোমর, এই ধরনের জয়েন্ট রয়েছে এই কাঁধ এবং হিপে। এই জয়েন্টকে বল এবং সকেট সন্ধি বলা হয়, কারণ এরা সব দিকে ঘুরতে পারে। তারপর দেখো ফিমার, মানবদেহের সব থেকে বড় এবং দীর্ঘতম হাড় হলো ফিমার। এটি হচ্ছে উরুর হাড়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন অ্যাথলিটটি ধিং এক্সপ্রেস নামে পরিচিত রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমা দাস। হিমা দাস ধিং এক্সপ্রেস নামে পরিচিত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে, কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে যদি সরাসরি বাষ্পে পরিণত হয় বা পরিণত হলে সেই ঘটনাকে কি বলা হয়? আমরা কি জানি পদার্থের তিনটে ধর্ম রয়েছে, গ্যাসীয়, তরল আর হচ্ছে কঠিন। তো যদি কোনো পদার্থ কঠিন অবস্থায় রয়েছে, তাকে উত্তপ্ত করলাম, তাহলে আগে কিন্তু তারপর তরল হবে, তারপরে তো গ্যাস হবে। তো ডাইরেক্ট যদি কঠিন থেকে গ্যাস হয়ে যায়, তাহলে এই মাঝখানে তরলটা আর এলো না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অপশন বি, ঊর্ধ্বপাতন। ইংরেজিতে কি বলা হয় তাকে? সাবলিমেশন। সাবলিমেশন। দেখো, গলন কাকে বলা হয়? মেল্টিং। কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলা হয়। ঘনীভবন কাকে বলা হয়? বা কন্ডেনসেশন। গ্যাস বা বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় থাকে ঘনীভবন, যেমন মেঘ থেকে বৃষ্টি। আর ব্যাপন কি? ডিফিউশন যেটাকে বলা হয় থাকে। কোনো পদার্থের কণাগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া, যেমন ঘরের কোণে ধূপ জ্বালালে তার গন্ধটা ছড়িয়ে পড়ে গোটা ঘরের মধ্যে, এটা হচ্ছে ডিফিউশন। 13 নম্বর প্রশ্ন। কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুপ্ত যুগকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। কারোর সাথে নোবেল ভাগ না করে এককভাবে একমাত্র কে দুটি আলাদা বিভাগে দুটি নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভালো করে প্রশ্নটা দেখো, কারোর সাথে নোবেল ভাগ না করে এককভাবে একমাত্র কে দুটি আলাদা বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এখানে অনেকেই উত্তর করতে পারো মেরি কুরি, কিন্তু না, এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, লিনিয়াস পাউলিং। লিনিয়াস পাউলিং কিন্তু কারোর সাথে নোবেল শেয়ার করেনি, তিনি এককভাবে দুটো নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটু দেখে নেব ডিটেলসে। দেখো, লিনাস পাউলিং তিনি 1954 সালে রসায়নে এককভাবে এবং 1962 সালে শান্তিতে এককভাবে নোবেল পুরস্কার পান। আর মেরি কুরি, দেখো তিনি প্রথম ব্যক্তি যিনি এবং একমাত্র নারী, প্রথম ব্যক্তি এবং একমাত্র নারী যিনি দুটি নোবেল পুরস্কার পেয়েছিলেন, পদার্থবিদ্যায় 1903 সালে স্বামীর সাথে শেয়ার করে, এবং রসায়নে 1911 সালে এককভাবে পেয়েছেন। তো এই স্বামীর সাথে শেয়ার করেছেন বলে এখানে উত্তরটা হলো না। যদি প্রশ্নটা এখানে আসতো যে প্রথম কে এবং প্রথম নারী কে যিনি দুটো নোবেল পুরস্কার পেয়েছেন, তখন উত্তর হয়ে যাবে মেরি কুরি। আচ্ছা, জন বার্ডেন তিনি একমাত্র ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, 1956 সালে এবং 1972 সালে। এটা একটু দেখে রাখবে। 15 নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? দেখো, মেনশন করে দেওয়া হয়েছে 11তম মৌলিক কর্তব্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়? 2002 সালে। আর তার আগে বাকিগুলো কখন যুক্ত করা হয়? বাকি 10টা, সেটা হচ্ছে এই 42তম সংবিধানে যুক্ত করা হয়। একটু ডিটেলসে দেখবো। দেখো,
এই যে 11তম মৌলিক কর্তব্য কি, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা পিতা মাতা বা অভিভাবকের কি কর্তব্য। আচ্ছা, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশে প্রথম 10টি মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয় এবং এই মৌলিক কর্তব্যগুলোকে কোথায় রাখা হয়েছে, পার্ট 4A তে, ঠিক আছে, এবং 51A অনুচ্ছেদের মধ্যে। 16 নম্বর প্রশ্ন, সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের উপর থেকে। সঠিক উত্তর আশা করছি প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী 1976 সাল। দেখো ডিটেলসে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 3টে শব্দ যুক্ত করা হয়। কি কি? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি। 42তম সংবিধান সংশোধনীকে এর ব্যাপকতার কারণে একে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে চেঞ্জ করা হয়েছে এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। প্রস্তাবনা এখনো পর্যন্ত মাত্র একবারই সংশোধিত হয়েছে এবং সেটা হচ্ছে এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে, যেখানে এই 3টে শব্দ যুক্ত হচ্ছে। তারপর দেখো 44তম সংবিধান সংশোধনী, যেটি 1978 সালে আসে। সেখানে কি করা হচ্ছে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে আইনি অধিকারে পরিণত করা হয়। অর্থাৎ আগে প্রপার্টি রাইট বা সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এই সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে আইনি অধিকারে পরিণত করা হয় এবং কোন আর্টিকেলে রয়েছে এখন বর্তমানে? 300A নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার উইলিয়াম জোন্স। তো দেখো একটু ডিটেলসে দেখবো। গীত গোবিন্দ কাব্যটির মূল রচয়িতা হলেন লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব। বহুবার পরীক্ষাতে এসেছে, গীত গোবিন্দ কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে জয়দেব। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার এসে থাকে, স্যার উইলিয়াম জোন্স 1784 সালের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কবে প্রতিষ্ঠা করেন? 1784 সালে। তারপর দেখো, চার্লস উইলকিন্স প্রথম ভগবত গীতার ইংরেজি অনুবাদ করেছিলেন 1785 সালে। তাহলে ভগবত গীতার ইংরেজি অনুবাদ কে করেন? চার্লস উইলকিন্স, 1785 সালে। আর কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলমের ইংরেজি অনুবাদক কে করেন? এই স্যার উইলিয়াম জোন্স। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI প্রতিষ্ঠা করেন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করেন কত সালে? অপশন এ 1861 সালে। এবং এই আলেকজান্ডার কানিংহামকে কি বলা হয়ে থাকে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়ে থাকে তাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন সমাজতান্ত্রিক নেতাটি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন? ভিভিআই করবে, ইতিহাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক নেতা হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং তিনি পালিয়ে গিয়ে আবার ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগদান করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জয়প্রকাশ নারায়ণ। ওকে, তো দেখো জয়প্রকাশ নারায়ণকে কি নামে ডাকা হতো? তার ডাক নাম কি ছিল? পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে লোকনায়ক। ঠিক আছে, এবং তাকে 1999 সালে ভারতরত্ন দেওয়া হয়। 1999 সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। কুড়ি নম্বর প্রশ্ন দেখো, শেরশাহ সুরি দ্বারা নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অগ্রদূত সড়ক-ই-আজম কোন দুটি শহরকে যুক্ত করেছিল? অর্থাৎ বর্তমানে যেটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা GT রোড নামে পরিচিত, সেটি
আগে সড়কি আজম নামে পরিচিত ছিল এবং এই রোডকে নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি। পরীক্ষায় প্রশ্ন আছে জিটি রোড বা সড়কি আজমকে নির্মাণ করেন, সঠিক উত্তর হবে শেরশাহ সুরি। তো কোন দুটো শহরকে যুক্ত করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, আগ্রা এবং সাসারাম। 21 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ভালো বীণা বাজাতে পারতেন, কিন্তু তিনি তার নিজের রাজ দরবারে কি করেছিলেন? নাচ গান সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন। 22 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, লিভার বা যকৃতে। দেখো একটু দেখে নেব গ্লাইকোজেনেসিস কি। দেখো ইনসুলিন হরমোনের প্রভাবে রক্তে অতিরিক্ত থাকা গ্লুকোজ লিভার এবং পেশি কোষে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়, এইটাই হচ্ছে কি গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেনোলাইসিস কি? যখন শরীরে শক্তির প্রয়োজন হয় তখন গ্লুকাগন হরমোন এই সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করে রক্তে পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছে জেনোলাইসিস, অর্থাৎ গ্লুকোজ সঞ্চিত হওয়া গ্লুকোজেন হিসাবে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, আর গ্লুকোজেন ভেঙে আবার গ্লুকোজে পরিণত হওয়া সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, অগ্নাশয় হচ্ছে প্যানক্রিয়াস, এটি একটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। কেন? এখানে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয়, অর্থাৎ এখানে হরমোন এবং উৎসেচক দুটোই নির্গত হয়ে থাকে এই অগ্নাশয় থেকে। আচ্ছা, লিভারে পিত্তরস তৈরি হয় এবং পিত্তাশয়ে জমা থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পিত্তরস কোথায় তৈরি হয়? তৈরি হয় লিভারে আর জমা হয় পিত্তাশয়ে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সান্টা ক্লজের আসল নাম কি? আমরা একটি চরিত্র দেখে থাকি 25শে ডিসেম্বরের দিকে, সান্টা ক্লজ। তো সেই সান্টা ক্লজের অ্যাকচুয়াল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেন্ট নিকোলাস। 24 নম্বর প্রশ্ন, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশানে কোচি বন্দর, কেরালা। 25 নম্বর প্রশ্ন, টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ শাসন বিভাগ থেকে বিভাগের পৃথকীকরণ, এটি ভারতের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে আর্টিকেল 50-তে রয়েছে। এটি কিসের আন্ডারে রয়েছে? ডিপিএসপির অধীনে রয়েছে। দেখো আর্টিকেল 40 কি বলছে? গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ, এটি গান্ধীবাদী নীতি। আর্টিকেল 44-এ কি রয়েছে? সমস্ত নাগরিকদের জন্য অভিন্ন দেয়ানবিধি বা ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি প্রণয়নের নির্দেশ। আর আর্টিকেল 54 কি বলছে? ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। ওকে, নেক্সট দেখো 26, ইরানের সংসদ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, মজলিস নামে পরিচিত রয়েছে ইরানের সংসদ। দেখো মালদ্বীপের সংসদকেও কি বলা থাকে? মজলিস। কংগ্রেস কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে কংগ্রেস বলা হয়ে থাকে। নেসেট হচ্ছে ইসরায়েলের সংসদের নাম। জাপানের সংসদের নাম ডায়েট এবং রাশিয়ার সংসদের নাম ডুমা। এই বিভিন্ন দেশের যে পার্লামেন্ট বা সংসদের নাম এগুলো পরীক্ষাতে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 27, সমাজতন্ত্র বা কমিউনিজম অনুযায়ী ভারতের সমাজের প্রধান শত্রুকে? ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোনমিক্সের উপর থেকে। সঠিক উত্তর হবে অপশন ডি, পুঁজিবাদী শ্রেণী বা ক্যাপিটালিস্ট ক্লাস। 28, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাসেলস, বেলজিয়াম।
29, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? কি ধরনের একটি সংস্থা? তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অপশন সি একটি মানবাধিকার সংস্থা অর্থাৎ হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? লন্ডনে। 30 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি পুরোটা। তো কোথায় অবস্থিত রয়েছে এটি? সঠিক উত্তর হবে কোন শহরে? অপশন ডি, হায়দ্রাবাদে। 31 নম্বর প্রশ্ন, ওয়াল স্ট্রিট হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জকে ওয়াল স্ট্রিট বলা হয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন, সম্পূর্ণরূপে দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের হালকা যুদ্ধ বিমানটি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেজাস। 33 নম্বর প্রশ্ন, যশপাল রাণা কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, শুটিং এর সাথে সম্পর্কিত। 34 নম্বর প্রশ্ন, আতশবাজিতে সবুজ রং অর্থাৎ গ্রিন কালার উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বেরিয়াম। 35, পূর্বে সাইগন নামে পরিচিত হোচিমিন শহরটি কোন এশীয় দেশটির বৃহত্তম শহর? পূর্বে সাইগন নামে পরিচিত হোচিমিন শহরটি নিচের কোন এশীয় দেশটির বৃহত্তম শহর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী কি বর্তমানে? সেটা হচ্ছে হ্যানয়। ওকে। 36 নম্বর প্রশ্ন, কিংস্টন কার রাজধানী, কোন দেশের রাজধানী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জামাইকার রাজধানী কিংস্টন। 37 দেখো, নিম্নলিখিত কোনটির মধ্যে কোনটি উরুগুয়ের রাজধানী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মন্টেভিডিও হচ্ছে উরুগুয়ের রাজধানী। ওকে। কারাকাস কিসের রাজধানী? ভেনিজুয়েলা। ভেনেজুয়েলা, ঠিক আছে। তারপর হচ্ছে দোদোমা, এটা হচ্ছে তানজানিয়া। এবং হারারে হচ্ছে জিম্বাবুয়ে। 38, নিম্নলিখিত কোনটি ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? কোন সম্মেলন বা প্রোটোকল ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কবে হয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসে 1987 সালের 16ই সেপ্টেম্বর। এবং যে কারণে এই 16ই সেপ্টেম্বরকে কি পালন করা হয়ে থাকে? বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয়। 39, দাঁতের শক্ত এনামেল আসলে নিচের কোনটি দ্বারা গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম ফসফেট। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ইউনেস্কো ভারতের কোন শহরটিকে সিটি অফ মিউজিক বা সঙ্গীতের শহর হিসাবে নির্বাচিত করেছে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বারাণসীকে কত সালে? 2015 সালে এই স্বীকৃতি দিয়েছে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুব স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো। এখান থেকে আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য WP ক্র্যাশ কোর্স, এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ এবং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ, সমস্ত ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলে সেই চ্যাপ্টার উপর থেকে মক টেস্ট, PDF স্টাডি মেটেরিয়াল এবং আরো অনেক কিছু। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও ক্লাসের ফ্রি PDF, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।